নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ডিসেম্বরের 9 তারিখে অবশেষে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তি পেলেন। মঙ্গলবার দিন উইকলি এক্সপায়ারি ছিল, তৎসত্ত্বেও কিন্তু নিফটি বা সেন্সেক্স শেষ পর্যন্ত পতনমুখী ছিল, নেগেটিভে বন্ধ হয়েছে। খুব দ্রুত হারে কিন্তু আমরা সর্বকালীন উচ্চতা থেকে নিফটি বা সেন্সেক্সে পতন দেখছি। আজকের সকালে প্রথম কয়েক ঘন্টা অবধি লিটারালি যেটাকে বলা চলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সীমা পরিসীমা ছিল না। এক একটা স্টকে যে হারে পতন চলে এসেছিল সেটা বিনিয়োগকারীদের বিমর্ষ করে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত মার্কেট রিকভার করেছে, বিশেষত মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারসগুলো যেগুলো হাড়ির হাল হয়েছিল, কঙ্কালসার চেহারা নিয়েছিল, সেইগুলো কিন্তু কামব্যাক করেছে। তবে সেটা কেবলমাত্র আজকের দিনের জন্য না সামনের কয়েকদিন আমরা কোনো রিকভারি দেখতে পাবো, এইটা কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে। বিভিন্ন যদি স্টকগুলোতে থাকেন সেগুলো ডেফিনেটলি ওভারসোল্ড পজিশনে চলে গিয়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষত আজকের আলোচনা করব ইন্টারগ্লোব এভিয়েশন এবং কেন্স টেকনোলজি নিয়ে, যেগুলো আজকে কামব্যাক করেছে এবং কেন কামব্যাক করেছে সেটা ডেফিনেটলি আমাদের আলোচনার মধ্যে থাকবে। ওভারঅল যদি গোটা বিশ্ব বাজার দেখেন, গোটা বিশ্ব বাজার কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে এবং সেটাই খুব স্বাভাবিক, কারণ 9 ডিসেম্বর অর্থাৎ আজকে রাতে কিন্তু ফেডারেল ব্যাংক তাদের সিদ্ধান্তের কথা জানাবে যে তারা ইন্টারেস্ট রেট কমাতে চলেছে অথবা তারা ইন্টারেস্ট রেটের স্ট্যাটাস কো মেনটেন করবে, অর্থাৎ তারা ইন্টারেস্ট রেট কমাবে না, যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় থাকবে। এরকম যদি হয় যে ইন্টারেস্ট রেট যদি না কমে, যেটা অলরেডি মার্কেট ফ্যাক্টর ইন করে রেখেছে, তাহলে ভারতীয় শেয়ার বাজার তথা গোটা বিশ্ব বাজার তথা ক্রিপ্টো মার্কেটে কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। কিন্তু আপাতত আমাদের ফোকাস থাকুক ভারতীয় শেয়ার বাজারে। ভারতীয় শেয়ার বাজারে কিছুটা কামব্যাক হয়েছে এবং যেগুলো ভালো, লিটারালি ভালো মার খেয়েছিল, দারুণ পতন এসেছিল বিভিন্ন মিড ক্যাপ স্মল ক্যাপ, সেখানে যে কামব্যাকটা হয়েছে সেটা সাধারণ বিনিয়োগকারীরা সেখান থেকে একটা সিদ্ধান্তে ডেফিনেটলি উপনীত হতে পারেন যে দেখুন, যে স্টকসগুলো ক্রমাগত নিচে নামতে থাকছে, অত্যন্ত কোয়ালিটি স্টক হওয়া সত্ত্বেও সেটা একদিন না একদিন সেটা আবার কামব্যাক করবে। ঠিক একইভাবে বলা চলে যে স্টকসগুলো নিরন্তর উত্থান দেখে চলেছিল সেই স্টকসগুলোতেও কিন্তু একদিন না একদিন তাতে কারেকশন আসবে, পতন আসবে, প্রফিট বুকিং হবে। এইটাই কিন্তু শেয়ার বাজারের স্বাভাবিক নিয়ম। যারা শেয়ার বাজারে বহু বছর ধরে রয়েছেন তারা কিন্তু এই ধরনের 20, 30, 40% পতনে বিচলিত হন না, কারণ তারা জানেন যে এই ধরনের স্টকে যখনই পতন আসে, কোয়ালিটি কোম্পানির কথা বলছি, তখন সেগুলো ইউজুয়ালি একটা দারুণ একটা সুযোগ তৈরি করে দেয় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য। এবং যারা শর্ট টার্মেও যারা বিনিয়োগ করছেন বা যারা মোমেন্টাম ইনভেস্টিংও করছেন তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হয়ে যায়, বিশেষত যখন স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকসগুলোতে 50, 60, 70% অবধি কারেকশন চলে আসে। তখন এই যে কেন্স টেকনোলজিতে দেখুন বিগত এক সপ্তাহে 30% কারেকশন এসেছিল, মাত্র 5টা ট্রেডিং ডে। গোটা এক বছরে প্রায় 50% শেয়ারের স্টক মানে শেয়ারের দামে, কেন্স টেকনোলজির দামে পতন এসেছে, অর্থাৎ প্রায় 7,700 টাকা তার লাইফ হাই ছিল, সেখান থেকে বিগত কাল 3,800-এর কাছাকাছি লেভেলে চলে এসেছিল, জাস্ট 50% ওয়াইপড আউট মার্কেট ক্যাপিটাল। সেখান থেকে আজকে আমরা দেখলাম একটা প্রথম প্রাথমিকভাবে দারুণ ভোলেটিলিটি ছিল, প্রথম দিকে প্রথমে 3% আপ, তারপর 2.5% ডাউন, কিন্তু শেষ পর্যন্ত মার্কেট কেন্স টেকনোলজি সেটা 13.5% আজকের গেইন করেছে। কেন গেইন করেছে? দেখুন, এখানে তো অনেক বড় বড় খেলা হয়, কারণ যদি কেন্স টেকনোলজি শেয়ার হোল্ডিং দেখেন সেখানে খেয়াল করে দেখুন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কি পরিমাণ ইনভেস্ট করে রেখেছেন। প্রায় 800 থেকে 20% ইনভেস্টমেন্ট কেবল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা করে রেখেছেন। অর্থাৎ সবাই কিন্তু সুযোগের অপেক্ষায় বসে থাকে। কেন্স টেকনোলজি খারাপ কোম্পানি এটা কেউ বুকে হাত রেখে বলবে না, কিন্তু কেন্স টেকনোলজি যে গন্ডগোলটি পাকিয়েছে সেটাও কিন্তু ছেড়ে দেবার মতন নয়। এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং, যে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনে একটা পার্টি দেখাচ্ছে আমি বিক্রি করেছি
একটা পার্টি বলছে আমরা কিছুই কিনিনি, এইটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারা বলছেন যে যে অডিট হয়েছে সেটা মিস করে গেছে। এত বড় কোম্পানির ক্ষেত্রে এই ধরনের বালখিল্য আচরণ কি মানায়? এটা প্রথম প্রশ্ন খুব স্বাভাবিকভাবে হবে, ভাই তোমরা এত বড় কোম্পানি, 50-60 হাজার কোটি টাকার কোম্পানি ছিল একসময়, সেখান থেকে লিটারালি নেমে এসছো আজকে 30,000 কোটি টাকার আশেপাশে। এই অবস্থায় তোমরা বলছো যে এটা অডিট মিস করে গেছে, অর্থাৎ এই যেটা রিলেটেড পার্টি ট্রানজাকশন, এটা তো হয় না। 2 নম্বর হচ্ছে এইটা কিন্তু দুর্বল ম্যানেজমেন্টের একটা সিগন্যাল। ডেফিনেটলি কি হচ্ছে এই ঘটনার ফলে, এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বেড়ে যাচ্ছে, তারপরে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো ক্রমাগত চলছে, এবং 2 নম্বর যেটা প্রবলেম দাঁড়াচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা কোনোভাবেই বৃদ্ধি হওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই জিনিসগুলো তো দিকে তো তাদের কর্তৃপক্ষকে নজর দিতে হবে। নিঃসন্দেহে সেমিকন্ডাক্টর সেক্টরে একটা অন্যতম আপকামিং কোম্পানি, নিঃসন্দেহে সব বিনিয়োগকারীরা মেনে নিতে রাজি আছেন। অর্ডার বুক, হেলদি অর্ডার বুক, সেটাও বিনিয়োগকারীরা মেনে নিতে রাজি আছেন। কিন্তু এই ধরনের যে মিস্টেকসগুলো বা কোট আনকোট ভুলগুলো, সেইগুলো বিনিয়োগকারীরা কিভাবে মেনে নেবেন? সবচেয়ে অবাক করা বিষয় যে কোটাক যদি এই ভুলটা বা ভ্রান্তিটা যদি না ধরতো, অন্য এত বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, ফরেন ইনস্টিটিউশন যারা বিনিয়োগ করছে, দেশীয় ইনস্টিটিউশন, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্স যারা ইনভেস্ট করছে, তাদের চোখে এই ভুল ধরা পড়লো না। এটা একটা বড় প্রশ্ন ডেফিনেটলি থাকবে। যাই হোক, এইবার চলে আসি হচ্ছে ইন্ডিগোর ক্ষেত্রে। দেখুন, ইন্ডিগো বড় শাস্তির মুখে পড়তে চলেছে বলে আমাদের এভিয়েশন মিনিস্টার জানিয়েছেন। শুধু তাই না, ডিজিসিএ যারা এয়ার ট্রাফিক কন্ট্রোল করে এবং তারা বিভিন্ন পলিসির রূপকার, তারা বলছেন যে ভাই ইন্ডিগোর তরফ থেকে মর্মান্তিক গন্ডগোল তারা করেছে, তাদের আপার ম্যানেজমেন্ট এর জন্য, আপার কর্তৃপক্ষ এর জন্য দায়ী। সাধারণ কর্মীদের এখানে কোনো দোষ নেই, তারা ওভারওয়ার্ক, তারা খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে। সেই জায়গাটা কি গন্ডগোলটা হয়েছে? প্রথম কথা, ভাই তোমাদের 1 বছর সময় ছিল নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করা। পাইলটদের তোমাদের সপ্তাহে 48 ঘন্টা বিশ্রাম দেওয়ার কথা ছিল, সেটা তোমরা দাওনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমরা ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে চলেছিল, সেটা উইন্টারের জন্য, উইন্টার যে সেশনটা রয়েছে সেটার জন্য বাড়িয়েছ, সামার যে সেশনটা রয়েছে সেটার জন্য বাড়িয়েছ। প্রায় 6 থেকে 7% টোটাল নাম্বার অফ ফ্লাইটসে বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ ওয়াইজ। যদি তোমরা পার্সেন্টেজ ওয়াইজ তোমাদের টোটাল নাম্বার অফ ফ্লাইটস তোমরা বাড়িয়ে থাকো, তাহলে তোমরা সেই অনুপাতে পাইলটদের সংখ্যা কেন বাড়াওনি? এটা একটা বড় প্রশ্ন থাকবে। 2 নম্বর হচ্ছে তোমরা 1 বছরেও যদি রেডি হতে না পারো, সেক্ষেত্রে তোমরা ডিজিসিএ কে জানাওনি কেন যে তোমরা পারছো না, তোমাদের অক্ষমতা প্রকাশ করোনি কেন? এবং তার ফলে ডিজিসিএ একটা নির্দেশ দিয়েছে যে তোমাদের যে পরিমাণ ফ্লাইট চলে তার 5% তোমরা কমাতে বাধ্য। তার মানে তোমরা অতিরিক্ত ফ্লাইট বাড়িয়ে চলেছো, কিন্তু পাইলটের সংখ্যা বাড়াওনি, আবার বলছো পাইলট যথেষ্ট পরিমাণ নেই। এটা তো হতে পারে না, এটা তো দ্বিচারিতা। এটা কিন্তু ডিজিসি এর বক্তব্য, এবং সেই অনুযায়ী ইন্টারগ্লোব এভিয়েশন যারা বিশেষজ্ঞ তারা বলছেন এর ফলে রেভিনিউ কিন্তু অ্যাফেক্টেড হলেও হতে পারে, তাদের প্রফিটেবিলিটি অ্যাফেক্টেড হলেও কিন্তু হতে পারে। এটা বিশেষজ্ঞদের বক্তব্য। সেটা হবে কিনা কিন্তু যতদূর যেভাবে ফ্লাইট ক্যান্সেলেশন হয়েছে, এবং আমি যেহেতু ভুক্তভোগী, সরাসরি ভুক্তভোগী, সেহেতু আমি এটা আরো বেটার বলতে পারছি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যাসেঞ্জার থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝখান থেকে যেটা একটা কথাই আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সাধারণ প্যাসেঞ্জার থেকে শুরু করে ক্রু মেম্বার্স, পাইলটস, সাধারণ গ্রাউন্ড স্টাফ সবাই কিন্তু বিভ্রান্ত হয়েছেন, বিধ্বস্ত হয়েছেন মানসিকভাবে। কারণ প্যাসেঞ্জারদের রাগ তো সহ্য করতে হয়েছে নিচুতলার কর্মীদেরই, তাদের অথচ এক্ষেত্রে কোনো ধরনের দোষ ছিল না। তারা খেটেও মরেছেন, গালাগালিও খেয়েছেন। দুর্ভাগ্য এই জায়গাটাতেই। যাই হোক, এবার চলে আসি সোনার উপর দাম নিয়ে। দেখুন, সোনা তার দাম কমার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেডারেল ব্যাংক যদি ইন্টারেস্ট রেট কমায় আজকের রাতে, সেক্ষেত্রে তার যে প্রভাব সেটা কিন্তু প্রেশাস, সেমি প্রেশাস মেটালসের উপর ইউজুয়ালি পড়ে থাকে। পড়বেই এমন কোনো কথা নেই, কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু পড়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই না, ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দ্বারা পজিটিভলি ইউজুয়ালি বেনিফিটেড হয়ে থাকে। ইউজুয়ালি হবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ অলরেডি আপনারা প্রত্যেকেই দেখেছেন ক্রিপ্টো কারেন্সি মার্কেট একটা বিয়ার ফেজের মধ্যে দিয়ে চলেছে। সুতরাং সেটার একটা পজিটিভ এফেক্ট পড়বে কি পড়বে না সেটা কারো পক্ষে বলা এই মুহূর্তে ভীষণ ডিফিকাল্ট। এইবার চলে আসি হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে আরো যে আতঙ্কের কারণ, সেটা হচ্ছে ট্রাম্প নতুন ভাবে গা ঝাড়া দিয়ে বসে পড়েছেন বা দাঁড়িয়ে পড়েছেন।
এবং তার টার্গেট আর কেউ না ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষকে আবার ডোনাল্ড ট্রাম্প টার্গেট করছেন। কেন টার্গেট করছেন? কারণ ভারতবর্ষ কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প বা তার কর্তৃপক্ষের কাছে মাথা নোয়াতে রাজি হচ্ছে না। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার পুতিনকে লিটারালি বিরাট সম্মানের সঙ্গে তাকে ভারতবর্ষে অভ্যর্থনা জানানো হয়েছে, যেভাবে পুতিন ভারতের প্রশংসায় বিগলিত হয়েছেন, সেইটা দেখে ডোনাল্ড ট্রাম্পের মনে এই আতঙ্ক উপস্থিত হয়েছে যে লিটারালি যদি রাশিয়ার সঙ্গে ভারতবর্ষ এবং চীন একসঙ্গে কোলাবরেট করে, তার সঙ্গে ব্রিক নেশনস গুলো তারা যদি একসঙ্গে এসে যদি সত্যি সত্যি ডলারকে চ্যালেঞ্জ করে, যদি নিজস্ব কারেন্সিকে নিয়ে আসে, তাহলে আমেরিকার ডলারের কি হবে, তাহলে আমেরিকার মার্কেটের কি হবে। অলরেডি ভারতবর্ষ তারা ট্রাম্পের 50% ট্যারিফ সত্ত্বেও তারা বিভিন্ন অন্যান্য মার্কেট প্লেস খুঁজে নেওয়ার চেষ্টা করছে, বিশেষত যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। ডোনাল্ড ট্রাম্প কতদিন ট্যারিফ বসিয়ে বিভিন্ন দেশ বা বিভিন্ন সংস্থাকে টাইট দিতে পারবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে। তিনি এটা কতদিন সাস্টেন করতে পারবে সেটা নিজের দেশের বিশেষজ্ঞরা এবং নোবেল লরিয়েটরাও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে। সম্প্রতিকালে ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদার হচ্ছে ভারতবর্ষ থেকে যে বাসমতি চাল আমেরিকাতে রপ্তানি করা হয় তার উপর তিনি মর্মান্তিক ট্যারিফ বসাবেন, যাতে ভারতবর্ষ থেকে কোনো ধরনের চাল আমেরিকাতে এক্সপোর্ট না হয়। এর ফলে নাকি আমেরিকান চাষিরা তারা খেয়ে পড়ে বাঁচবেন। এবার মজার ব্যাপার হচ্ছে একটা দেশ কখন অন্য দেশ থেকে চাল আমদানি করে থাকে? খুব স্বাভাবিকভাবে যখন সেই দেশে সেই গোত্রের চাল হয় প্রোডাকশন হচ্ছে না, নতুবা সেই দেশে যথেষ্ট পরিমাণ চাল উৎপাদন হচ্ছে না, যার ফলে তাদের বিদেশি দেশগুলো উপর নির্ভর করতে হচ্ছে এবং আমদানি করতে হচ্ছে। ট্রাম্প এই সহজ সরল সত্যটা বুঝতে চাইছেন না নাকি বুঝতে পারছেন না, সেটা নিয়ে নানা মুনির নানা মত, এইটুকুনি বলা যেতে পারে। যাক, ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে মারাত্মক ভালো অবস্থার মধ্যে দিয়ে যে নেই সেটা আপনারা বুঝতেই পারছেন। একটা আতঙ্ক এবং আশঙ্কা ডেফিনেটলি কাজ করছে। আজকের মোরাললেস যদি ধরেও নিই যে শর্ট কাভারিং হয়েছে মিড ক্যাপের ক্ষেত্রে, মিড ক্যাপ স্মল ক্যাপের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, কালকের কি হবে পরশুদিন কি হবে সেটা কিন্তু তার রূপরেখা কিন্তু গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক ট্রেন্ডসের ওপর যে বেশ খানিকটা নির্ভর করবে সেটাও বলা বাহুল্য। এবার চলে আসি হচ্ছে যে আজকের বিভিন্ন সেক্টরস গুলো দেখুন। নিফটিতে আজকের 120 পয়েন্টের পতন এসছে, 0.47%। বিএসসি সেন্সেক্স 436 পয়েন্ট ডাউন, অর্থাৎ 0.51% পতন। নিফটি আইটি বিগত দুদিন ধরে পতন দেখছে, আজকেরও ব্যতিক্রম হয়নি, 1.19% পতন। যতক্ষণ না ক্ল্যারিটি আসছে যে ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট নিয়ে কি সিদ্ধান্ত নিল, ততক্ষণ নিফটি আইটি বা সাধারণত ভারতীয় আইটি সেক্টর দোদুল্যমান অবস্থাতেই থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএসসি স্মল ক্যাপ আজকের মানে অনেক দিন পর হেসে উঠলো বলা যেতে পারে, 1.27% উত্থান। বিএসসি মিড ক্যাপ 0.6% উত্থান। কিন্তু ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে ভালো আজকের একটা উত্থান এসেছে, 1.27% উত্থান। এছাড়া বিএসসি মেটাল সেটা হালকা নেগেটিভে বন্ধ হয়েছে, 0.34%। হ্যাঁ, আজকে এশীয় মার্কেটগুলো অধিকাংশই ডাউন ছিল, এটা কিন্তু ওই ফেডারেল ব্যাংকের সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করছে। হ্যাংসেং প্রায় 1.5% পতন, জাকার্তা 0.62% পতন, সাংঘাই 0.37% পতন, কসপি 0.27% পতন। যাই হোক, কেন্স টেকনোলজিতে এই যে 14% প্রায় 13.5% পতন এসেছে, সেক্ষেত্রে জেপি মর্গানের একটা পজিটিভ ভাষ্য রয়েছে। তারা প্রায় ডাবল টার্গেট দিয়েছে, অর্থাৎ 100% এখান থেকে লাভ দিতে পারে বলে জেপি মর্গান জানাচ্ছে। একই সঙ্গে একটি বিদেশি স্বনামধন্য সংস্থা ম্যাকওয়ারি তারাও বলছে যে কেন্স টেকনোলজি এখান থেকে দ্বিগুণ হয়ে যেতে পারে, আর প্রায় 102%। এটা মানি কন্ট্রোলের খবর, যেটা ম্যাকওয়ারির খবর। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা স্বস্তি দিয়েছে যখন বড় বড় যে ইনভেস্টার্স বা সংস্থাগুলো যখন এই ধরনের টার্গেট দেয়, সেটা বিনিয়োগকারীরা তাদের মনে হয়েছে এদের ভরসা করা যায়, সেই জন্যই হয়তো একটা এরকম ধরনের উত্থান রয়েছে। এছাড়া শর্ট কাভারিং ডেফিনেটলি হয়েছে, এ ব্যাপারে অস্বীকার করে লাভ নেই। এ সত্ত্বেও আজকে 14% উত্থান সত্ত্বেও খেয়াল করে দেখুন তো ইয়ার টু ডেট এখনো 41.61% পতন নিয়ে কিন্তু কেন্স টেকনোলজি ট্রেড করছে। বিগত এক সপ্তাহে প্রায় 19.92% কিন্তু পতন নিয়ে কেন্স টেকনোলজি ট্রেড করছে। লাস্ট আজকে বন্ধ হয়েছে 4,331 টাকায় প্রতি শেয়ার, যেটা লাইফ হাই গেছিল 7,822 টাকায়। শুধু তাই না,
এবার ইন্ডিগো মানে ইন্টারগ্লোব এভিয়েশনের ক্ষেত্রে এভিয়েশন মিনিস্টার বলেছেন যে কঠোর শাস্তি নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এমনি এমনি কথা উনি বলছেন না, স্বাভাবিকভাবে গোটা ভারতবর্ষে মানে খুব সত্যি কথা বলতে গেলে কেবলমাত্র একটাই এয়ারলাইন্স রয়েছে যেটা সার্বিক গোটা ভারতবর্ষকে পরিষেবা দিচ্ছে, একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হচ্ছে এয়ার ইন্ডিয়া। সুতরাং ভারতবর্ষে লিটল ডুওপলি রয়েছে যেখানে এরা পুরোপুরি সেই সুযোগটার সদ্ব্যবহার করছেন কিনা সেটা নিয়ে বিভিন্ন মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। এইবার ডলার আজকে কিছুটা মানে টাকা আজকে কিছুটা স্বস্তি দিয়েছে, কিছুটা ডলার নেমেছে, দুর্বল হয়েছে, 90 টাকার নিচে নেমে গেছে, 89 টাকা 86 পয়সা লাস্ট ট্রেড করছিল। ক্রুড অয়েলও বেশি উপর নিচ হয়নি। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড লাস্ট ডেটা পাওয়া অনুযায়ী 59.04 ডলার প্রতি ব্যারেল ট্রেড করছিল। ব্রেন্ট ট্রেড করছিল 62.67 ডলার প্রতি ব্যারেল। যে স্টকসগুলোতে আজকে সর্বাধিক উত্থান এসেছে তার মধ্যে টাটা টেলি সার্ভিসেস প্রায় 17.79% উত্থান, কেন্স 13.76% উত্থান, এডেস লাইফ সায়েন্সেস 10.91% উত্থান, এছাড়া নাভা ট্রেভেনি ইঞ্জিনিয়ারিং 8% কাছাকাছি উত্থান, জিই ভার্নোভা টিডি, রুট মোবাইলস, পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স, গুজরাট ফ্লোরোকেমিক্যালস এরা 5 থেকে 6% মধ্যে উত্থান, কির্লোস্কার ব্রাদার্স, গোদফ্রে ফিলিপস এরা 4 থেকে 5% মধ্যে উত্থান দেখেছে। যাই হোক, এখানে শেষ করছি। আশা করি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগবে। যদি লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। আজকের জন্য নমস্কার।